যার জন্মদিন তার কন্ট্রিবিউশন অনস্বীকার্য এবং আমি পার্সোনালি মনে করি অ্যান্ড হি ইজ মাই আইডল টু, ইটস ট্রেমেন্ডাস অ্যান্ড ইননিউমারাস, যার কোনো সত্যিই তুলনা হয় না। তো এই স্পেশাল দিনে আমরা অর্থাৎ কবিশ আইএস অ্যান্ড কবিশ WBCS তোমাদের সকলের জন্য, ফর অল দি স্টুডেন্টস, ফর অল দি আপকামিং future and all the aspirants from Bengal and outside Bengal, যারা রয়েছে, যারা আমাদের বেঙ্গল থেকে এবং বেঙ্গলের বাইরে থেকে যারা ক্লাসেস অ্যাটেন্ড করছো, তাদের সকলের জন্য আমরা এনেছি একটা স্পেশাল কোর্স। এবং এই স্পেশাল কোর্সটার কারণ কি বা আজকে কেন লঞ্চ করছি, ফার্স্ট লেট মি টেল ইউ why today, why not any sudden one Monday, or why not starting of a week, or why not ending of a week, why today? Because this day is very special, very close for all the Indians, especially হয়তো একটু বেশি for বাঙালি, এবং আমরাও যেন ভবিষ্যতে আমাদের পাস্ট, অ্যাকচুয়ালি পাস্ট বলছি ঠিকই কিন্তু অ্যাকচুয়ালি পাস্ট তো নয়, মানে যাদের কন্ট্রিবিউশনের জন্য আমরা আমাদের প্রেজেন্ট লাইফটা এত সুন্দর কাটাচ্ছি, তাদের কোনোদিনই আমরা পাস্ট বলতে পারি না, রাদার বলা উচিত ইমর্টাল হিরোজ, রাইট? তো যেই সকল ইমর্টাল হিরোজদের এবং হিরোইনসদের জন্য আমরা স্বাধীন, সেফ এন্ড সুন্দর একটি জীবন এখন কাটাচ্ছি, তাদের মতোই যেন, রাদার তাদের মতো যদি নাও হতে পারে, তাদের অ্যাটলিস্ট 1% যদি আমরাও আমাদের সোসাইটিকে কন্ট্রিবিউট করতে পারি as officers, no matter it's for WBCS or SSC or UPC, mainly as officers, if we can treat well to our society, then why not? তো সেই কারণেই কবিশ আইএস অ্যান্ড কবিশ WBCS শপথ নিয়েছে যে আমরাও আগামী দিনে, আগামী সময়ের জন্য we are going to create such great, efficient, eminent and most importantly deserving officers, at least academically তো বটেই। তো সেই শপথের একটি প্রথম পদক্ষেপ আমরা আজকে নিচ্ছি এবং আমরা তোমাদের সকলের জন্য লঞ্চ করছি নিউ ফ্রি কোর্স for WBCS and some of the other competitive examination mains. Today I'm going to detail you at first, and then I'm going to come in details about the concerned subject which I'm here for. আশা করি তোমরা সকলেই জানো আমি কোন সাবজেক্টটি পড়াই, এবং যারা অলরেডি চেনো তাদের সকলকে জানাই নমস্কার, হ্যালো, এবং যারা চেনো না তাদের জন্য বলে রাখি গুড ইভিনিং, নমস্কার, সকলকে স্বাগত জানাই। আমি এসপি ম্যাম একে শ্বেতা বাসু। ইউজুয়ালি সকল ক্লাসের শুরুতে নিজের ইন্ট্রোডাকশনটা দিই, বাট আজকের ক্লাসটা একটু ডিফারেন্ট তো বটেই, তার কারণ আজ ক্লাসের মেন আকর্ষণ ডেফিনেটলি নেতাজি সুভাষচন্দ্র বোস এবং তার বার্থডে, এবং তার সঙ্গে আমাদের নতুন কোর্স। Well, Kavish IAS and Kavish WBCS is launching and had already launched a new free course which is going to be for the next 3.5 to 4 months, এবং সেখানে আমরা ডিটেইলসে পুরো মেইনস কভার করতে চলেছি। and let me tell you guys, it's not only for English. যারা ভাবছো যে ম্যাম ক্লাস নিচ্ছে মানে শুধু ইংলিশের কথাই বলছি বা ইংলিশেরই শুধু কভার আপ হবে, absolutely not. It is going to cover all the concerned subjects that you are going to face in the upcoming competitive exams. এবার একটু বলে দিই, এখানে হয়তো তোমরা লোগোতে দেখতে পাচ্ছ কবিশ আইএস, কবিশ WBCS, এবং তার নিচে লেখা আছে ফার্স্ট স্লাইডে ইংলিশ ফর WBCS, এবং তাতে তোমরা ভাবছো যে শুধু তো WBCS লেখা আছে, তাহলে কেন ম্যাম বারবার করে বলছে ফর কম্পিটিটিভ এক্সামিনেশনস, বা কেন বারবার করে বলছি যে আরো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য তোমরা প্র্যাকটিস করতে পারো। নাও let me tell you how you are going to have a huge amount of profit from this course, which is not only regarding WBCS but also regarding some of the other examination as well. Now let me give you a very short glimpse. First of all, আমাদের মেইনসে যে সিলেবাস, আমি WBCS দিয়ে শুরু করছি, তারপর এক এক করে আমি সবকটা বলে দিচ্ছি। আমাদের WBCS এর যে মেইনসের সিলেবাসটা রয়েছে, তোমরা অলরেডি জানো যে আমাদের 16 তারিখে অর্থাৎ ডিসেম্বর মাসে আমাদের 16 তারিখে অলরেডি WBCS এর প্রিলিমস এক্সামিনেশন হয়েছে, এবং তার মেইনস আপকামিং ফিউ মান্থস এর মধ্যে হওয়ার কথা আছে, though it's not declared yet.
তো আমাদের মেন্স বাকি আছে, তো সেই মেন্সের সিলেবাসে যা যা রয়েছে সেটা প্রথমে আমি তোমাদের একটা গ্লিমস আজকে দেখাবো। তার সঙ্গে যেটা বলার, দ্যাট ইজ শুধুমাত্র WBCS নয়, we have the similar mains syllabus for some of the other competitive examination as well, which includes both state and national examination. Like আমাদের WBCS এর মেন্সে যে সিলেবাস, যে রিটেন চ্যাপ্টার্স গুলো রয়েছে তার সঙ্গে আমরা কাদের কাদের কমন পাই? সবার প্রথমে সব থেকে বেশি আমরা কমন পাবো হচ্ছে ডেফিনেটলি এসএসসি। এসএসসির আন্ডারে যে পরীক্ষাগুলো আমাদের রয়েছে যেমন সিজিএল, সিএইচএসএল, সেগুলোর যে মেন্স এক্সামিনেশন রয়েছে, মেন্সের সাম অফ দি, আমি জাস্ট একটা শর্ট গ্লিমস এখন দেখাচ্ছি, তারপর ডিটেলসে আমি তোমাদের আবার বলবো। সাম অফ দি এসএসসি examinations are having this topics in their main examination as well. Let me remind you once more, some of the, rather majority, but I'm not talking about all of them. But আমাদের major SSC examination and mains we are getting some of them, not major, sorry, some of them, we among some of them we are going to have this mains syllabus. এছাড়া UPSC written তো definitely আছে, and এ বাদে PSC যারা পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ পিএসসি এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, সেই সকল স্টুডেন্টস এর উদ্দেশ্য সেম কথা বলা যে তারাও কিন্তু এই সেম কোর্সের ইউজ করতে পারো। সেম কোর্স, এই যে কোর্সটা ফ্রি কোর্স লঞ্চ করা হচ্ছে, এই সেম কোর্সের ম্যাটেরিয়াল নলেজ ইউ ক্যান ইউটিলাইজ দিস ইন ইয়োর আদার কনসার্নড এক্সামিনেশন অ্যাজ ওয়েল। So this is not only for WBCS, এই পার্টিকুলার কোর্সটা শুধুমাত্র WBCS কে কেন্দ্র করে নয়, আমরা কবিশ আইএএস এন্ড WBCS কে কেন্দ্র করে এগোই ঠিকই, কিন্তু এই পার্টিকুলার কোর্সটা কিন্তু শুধুমাত্র WBCS দের জন্য নয়, it is for wholesome purpose, অর্থাৎ আমাদের যে কটা বেসিক কম্পিটিটিভ এক্সামিনেশন যাদের মেন্সে রিটেন রয়েছে, ডেসক্রিপটিভ রাইটিং যাদের মেন্সে রয়েছে, সেই সকল পরীক্ষার জন্য কিন্তু তোমরা এই কোর্সটাকে ইউটিলাইজ করতে পারো। and let me tell you, this is a free course, and this is not just happening for any 1 or 2 month, it is happening, it's going to happen for the next 3.5 months. আগামী 3.5 মাস তোমরা এই কোর্সটা পাবে, 3.5 মাস ধরে ক্লাসেস হবে বিভিন্ন সাবজেক্টের। আমি তোমাদের ইংলিশ ক্লাস নেব, আই এম দ্য ইংলিশ ফ্যাকাল্টি হিয়ার। বিভিন্ন আলাদা আলাদা রেপুটেড অ্যান্ড এমিনেন্ট টিচার্সরা আলাদা আলাদা সাবজেক্টের ক্লাসেস নেবেন, ম্যাথস থাকছে, পলিটি থাকছে, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, বিভিন্ন আলাদা যে সাবজেক্টগুলো তোমাদের কম্পালসারিতে যেরকম লেগেছিল, কিছু কিছু যেমন ডেসক্রিপটিভও লাগে, সেই ডেসক্রিপটিভেরও সেরকম কনসার্ন ক্লাসেস তোমরা পাবে। সো দ্য ডিটেইলড সিলেবাস অফ দ্য ডেসক্রিপটিভ is going to be covered under this particular course. তো আশা করি তোমরা রিয়েলাইজ করতে পারছো how much important this particular course is going to be. এবং শুধুমাত্র WBCS নয়, যারা তোমরা SSC aspirants রয়েছে, PSC aspirants রয়েছে, and if anyone is present here as an UPSC aspirant as well, তোমরা UPSC এর জন্য বলছি, বেসিক ডেসক্রিপটিভ এর জন্য তোমরা এই কোর্সটাকে definitely you're going to, you can avail it. And other advanced course for UPSC is already present under Kavish IAS and WBCS, you can avail those as well. This was a different announcement for the UPSC people only, but general competitive examination aspirants এর জন্য কিন্তু এই কোর্সটা প্রত্যেকের জন্য। I hope আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পেরেছি। তোমাদের যার যেখানে যা ডাউট হবে, any question, anything, you can definitely write it down in the live chat section. I'm checking the message all the time, so definitely এখানে তোমরা লিখতে পারো। এছাড়াও Kavish IAS and Kavish WBCS, অর্থাৎ Kavish's number and email ID, it's already provided in the description box below, সেখানেও তোমরা নাম্বার নিয়ে সেখানেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো। So basically we are actually no more converting possibilities into reality, we are actually converting, we are really sticking to our main tagline. It's not just a tagline, it's the main, we can say prodha, we can say the main stem, we can say the main statement of Kavish and Kavishians.
Alright, so that was a very short re-announcement that we wanted to do today. এবারে একটা জিনিস বলে রাখি, যারা sorry, যারা রুটিন নিয়ে ভাবছো বা যারা এখনো টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি তাদের উদ্দেশ্যে বলে রাখি, the telegram channel link of Kavish is already given in the description box. যারা এখনো জয়েন করনি চট জলদি জয়েন করে ফেলো, because the entire course details and routine, everything you are going to get updated from the telegram channel particularly, এবং এই উইকেন্ডের মধ্যে কিন্তু তোমরা ডিটেলসে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এন্টায়ার রুটিন পেয়ে যাবে। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সেখানে জিজ্ঞাসা করে নিতে পারো, সেখানেও অ্যাডমিন নাম্বার অলরেডি দেওয়া রয়েছে। You may not ask in the group, but you can ask the admin in the respective chat section. তো সমস্ত পথ তোমাদের জন্য ওপেন করে দেওয়া রয়েছে, শুধু একটু খাটনির দরকার আর বাকিটা প্রিপারেশনের দরকার, বাস, নাথিং মোর দ্যান দ্যাট। সো আমাদের তরফ থেকে, কভিশিয়ান্স এর তরফ থেকে আমরা 100% নয়, রাদার বেটার টু সে 100 এর উপরে তো পার্সেন্টেজ বলতে পারবো না, বাট মোর দেন 100% উই আর ট্রাইং, মোর দেন 100% আমরা আমাদের তরফ থেকে তোমাদের জন্য, তোমাদের উদ্দেশ্যে আমাদের হাত বাড়িয়ে দিয়েছি। এখন শুধু তোমাদের অপেক্ষা যাতে তোমরা আমাদের হাতটা ধরো তোমাদের জন্য, রাদার বেটার টু সে আমাদের জন্য। So yes, that was a very short re-announcement, and now we are going to see what we have in our examination. অর্থাৎ আমরা এই কোর্সের মেইনসের সিলেবাসে কোন কোন টপিকস রয়েছে, কোন কোন টপিক থেকে কত নম্বরের কোয়েশ্চেন্স আসে, সেগুলো আমরা একবার ডিটেলসে দেখে নেব। So this is for the mains examination, অর্থাৎ আমাদের second step examination, not the first step. First step is the preliminary examination, যেটা অলরেডি 16 ডিসেম্বর হয়ে গেছে এবং আগামী বছরে হতে থাকবে, স্পেশালি ইন এমসিকিউ এখন অবধি আমাদের যে প্যাটার্নটা ফলোড হয়ে এসছে। And then those who qualify the preliminary examination, then they are proceeded towards our descriptive written part, that is the main examination. So আমাদের prelims যারা কোয়ালিফাই করছি, hopefully fingers crossed প্রত্যেকেই, তারাই আমরা মেইনস এক্সামিনেশনের উদ্দেশ্যে ফার্দার হাঁটছি। So this mains examination is going to be for 200 marks, যেটা পুরোটাই descriptive written part হবে। There will be no grammatical part, there will be no MCQ part, everything is descriptive written part. But তোমাদের একটা কথা আমি একটু বলে দিই, একটু ইনফর্মালি আনঅফিশিয়ালি বলছি কথাটা, ডেসক্রিপটিভ রিটেন পার্টের বাইরে এই যে এক্ষুনি একটা কথা বললাম যে দেয়ার উইল বি নো গ্রামার, অর্থাৎ দেয়ার উইল বি নো গ্রামার কোয়েশ্চেন্স ডিরেক্টলি গিভেন ইন দ্য কোয়েশ্চেন পেপার। যেরকম আমরা প্রিলিমস পেপারে তোমরা দেখে থাকবে, প্রিলিমস পেপারে আমরা যেরকম আর্টিকেল, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, যেরকম কোয়েশ্চেন্স, যেরকম টপিকস রয়েছে তাদের কোয়েশ্চেন্স গুলো আমরা সলভ করি। মেন্সের ক্ষেত্রে সেরকম নেই। যারা প্রথমবার প্রিপারেশন নিচ্ছ বা প্রথমবার পরীক্ষায় বসছো তাদের জন্য আমি স্পেসিফিক্যালি জিনিসটা একবার ডিটেলসে বলে দিচ্ছি, অনেকের কনফিউশন থাকতেই পারে। কিন্তু একটা পার্টিকুলার জিনিস প্রত্যেকে নোট করে রাখো, প্লিজ নোট ইট ডাউন ইন ইয়োর কপি। গ্রামার ছাড়া কিন্তু কোনো রিটেন পার্ট পসিবল নয়। গ্রামার ছাড়া কিন্তু কখনো কোনো রিটেন, সেটা লেটার হোক, প্যারাগ্রাফ হোক, আমাদের এক্সপ্যানশন, প্রেসি রাইটিং, হোয়াট এভার ইট ইজ, সেটা কিন্তু গ্রামার ছাড়া পসিবল নয়। মেবি ইউ উইল নট ফেস, you will not face direct grammatical questions, that is very true, but you will definitely get adept, you have to have definite adept practice in grammar যদি তোমাকে তোমার written পার্টটা, written লেখাটাকে যদি নিখুঁত করতে হয়। So if you want to make your written absolutely correct, নিখুঁত করতে হয়, ভালো মার্কস আনতে হয়, definitely you have to have an adept knowledge in grammar, of course. তো এই ধারণাটা যাদের আছে যে গ্রামার ছাড়া লিখে আসলেই আমি মেইনস পাস করে যাব, এটা কিন্তু খুব ভুল একটা ধারণা। লেট মি গেট ইউ ভেরি ক্লিয়ার। আমি আজকে তোমাদের কয়েকটা বেসিক জিনিস একটু বলে দেবো আফটার দ্য সিলেবাস ডিসকাশন। তার মধ্যে একটা জিনিস এখনই বলে রাখছি, তুমি যদি তোমার লেখার লেভেল অফ ল্যাঙ্গুয়েজ অ্যাডভান্সড না করলেও ইউ উইল কোয়ালিফাই। আমি ইংলিশের কথাই শুধু বলছি,
বাকি সাবজেক্টের কথা বলছি না, লেভেল অফ ল্যাঙ্গুয়েজ যদি তুমি সিম্পল রাখো, বেসিক রাখো, তাতেও তুমি কোয়ালিফাই করে যাবে। আই এম নট আস্কিং অল অফ ইউ টু রাইট শেক্সপিয়ারিয়ান লেভেল অফ ইংলিশ বা এনব্লাইটন লেভেল অফ ইংলিশ, আমি কাউকে বলছি না, একদম সিম্পল সাদামাটা যেরকম আমরা আমাদের স্কুল লেভেলে লিখতাম সেরকম লেখো। স্ট্যান্ডার্ড নিয়ে আমি বলছি না মেক ইট মিডিয়াম স্ট্যান্ডার্ড, হাই স্ট্যান্ডার্ড, আমি ল্যাঙ্গুয়েজের লেভেল নিয়ে, যেটাকে বাংলায় বলি ভাষা, ভাষাটা কিরকম হবে, কোন লেভেলের হবে, কতটা ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ, ডিফিকাল্ট ওয়ার্ডস আমরা ইউজ করছি, এটা নিয়ে আমি বলছি না টু কোয়ালিফাই দ্য এক্সামিনেশন ইউ নিড টু হ্যাভ আ ভেরি গুড adept gripping in the language, আমি কিন্তু এটা বলছি না। আমি কি বলছি, কোয়ালিফাই করার জন্য কি দরকার, দুটো ভেরি বেসিক জিনিস যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তোমাদের কেউ আটকাতে পারবে না ইংলিশের ডেসক্রিপটিভ পেপার কোয়ালিফাই করা। দ্যাট ইজ ফার্স্ট থিং, you have to be ethically and officially correct with your writing। তুমি যে লেখাটা লিখছো সেটা লেটার হোক, প্যারাগ্রাফ হোক, এসে হোক, রিপোর্ট রাইটিং হোক, whatever it is, whatever you are choosing, তার কিছু অফিশিয়াল অ্যান্ড এথিক্যাল ওয়ে অফ রাইটিং আছে, যেটা আমি তোমাদের কিছুটা আজকে ডিসকাস করব আফটার দ্য সিলেবাস ডিসকাশন। সো এথিক্যালি তুমি যেটা লিখছো সেটা যেন কারেক্ট হয়, which is also a part of format. Format and ethical writing should be absolutely correct, তাহলে সেখানে একটা মার্কস আসছে আমাদের। অ্যান্ড দ্বিতীয় জিনিস সেটা হলো গ্রামার। গ্রামাটিক্যালি তোমার লেখাটা যদি কারেক্ট হয় and ethically, officially and format wise তোমার লেখা যদি কারেক্ট হয়, then you have 99.99% chance to get qualified in the English written part। এবারে তোমরা যদি মনে করো যে হ্যাঁ আমি গ্রামার ঠিক লিখলাম, আমি ফরম্যাটও ঠিক দিলাম, কিন্তু আমি এত ছোট লিখলাম, হয়তো যেখানে আমার অ্যাটলিস্ট ফর কথার কথা বলছি 200 থেকে 250 শব্দ লেখার কথা, সেখানে আমি লিখে এলাম 100 ওয়ার্ডস, দ্যাট ইজ নট প্লেজেন্ট। তাহলে আমাদের বেসিক জিনিস মাথায় রাখতে হবে, আমরা কত শব্দের মধ্যে লিখছি সেটা আমি বলে দেবো, অ্যান্ড আমরা স্পেলিং মিস্টেক করব না, আমরা গ্রামাটিক্যালি কারেক্ট হব, দো স্পেলিং ইজ আ পার্ট অফ গ্রামার অ্যান্ড ভোক্যাব, অ্যান্ড ফরম্যাট কারেক্ট হবে। এইটুকু করলেই তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ পেপার ক্লিয়ার হয়ে যাবে, ইউ উইল কোয়ালিফাই। কিন্তু যদি মনে করো যে আমি অত্যন্ত ভালো ভাষা, ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, আর ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে গিয়ে গ্রামার সব ভুলভাল হয়ে গেল, পুরো উলট পুলট হয়ে গেল, তখন কিন্তু সেই একদম পুরো লুটপুট হয়ে যাবে। তো সেটা করে লাভ নেই বস, উই হ্যাভ টু ফোকাস মোর অন দ্য ফরম্যাট অ্যান্ড দ্য গ্রামার। আশা করি এই প্রশ্নটা অনেকেই তোমরা করো, তাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। অনেকেই আমাকে এটা জিজ্ঞাসা করেছো, কবিশের কাছেও আমাদের এই ইনকোয়ারিটা অনেকবার এসেছে যে স্যার বা ম্যাম আমরা যদি বেসিক ল্যাঙ্গুয়েজ লিখি, বেসিক ভাষায় লিখি, তাহলে কি পাস করবো, তাহলে কি পেপার ক্লিয়ার হবে? হ্যাঁ হবে, ইটস আ গ্যারান্টেড স্টেটমেন্ট, ইয়েস হবে। তো কিন্তু তোমার বেসিক ভাষাটা যেন কারেক্ট হয়, ইনকারেক্ট হলে হবে না। ইনকারেক্ট ভাষা সেটা যতই হাই লেভেলে লেখো না কেন, ইট ইজ নেভার কারেক্ট। সো সেখানে কিন্তু কোয়ালিফাই হয় না। বেসিক ভাষা সিম্পল লেখো, কারেক্ট লেখো, বাস, নো ওয়ান ক্যান স্টপ ইউ ফ্রম গেটিং ইউর পেপার ক্লিয়ার। আই গেস আমি তোমাদের এই বেসিক জিনিসটা ক্লিয়ার করে দিতে পেরেছি। সো লেটস প্রসিড টুয়ার্ডস আওয়ার টপিকস দ্যাট উই হ্যাভ ইন আওয়ার এক্সামিনেশন। সো এটা আমাদের 200 মার্কসের হতে চলেছে, 200 মার্কসের ডেসক্রিপটিভ পেপার, under which first thing we have that is a letter writing or report writing. Letter writing এ আমাদের official and unofficial, that is formal and informal and business, 3 রকমেরই লেটার আসতে পারে। আবারও বলছি, অফিসিয়াল লেটার, unofficial letter বা formal letter, informal letter and business letter. Let me write down for you. Official letter or formal one, unofficial or informal one, and number 3, business. 3টেই আসতে পারে। কখনো কখনো proposal way of letter writing ও আসতে পারে, which is a part of business letter. এই 3 রকমের মধ্যে কিন্তু letter writing আসতে পারে।
এবং আমরা প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করব। লেটার রাইটিং যদি আসে তাহলে আমাদের 150 ওয়ার্ডস এর মধ্যেই শেষ করতে হবে, not more than 150, of course not less than 150. আর যদি রিপোর্ট রাইটিং দেয় then we have to finish it within 200 words. Particularly রিপোর্ট রাইটিং এর কোনো ক্লাসিফিকেশন বা ডিস্টিংশন বলার নেই, কারণ অফিশিয়ালি that is not mentioned in the syllabus, but লেটারের ক্ষেত্রে এই তিনটের মধ্যেই আসবে, either formal or informal or business. ওয়েল, এবারে একটা কোয়েশ্চেন আসে যে কোনটা নেওয়া উচিত, লেটার রাইটিং না রিপোর্ট রাইটিং? কারণ অনেকেই মনে করো যে 150 শব্দ আছে মানে কম লিখতে হবে, 200 শব্দ আছে মানে বেশি লিখতে হবে, অনেকেই মনে করো তাহলে লেটার রাইটিংটা নেওয়াই বেটার, কম লিখে চলে আসো। লেট মি টেল ইউ কেন লেটারে 150 আর কেন রিপোর্টে 200। ফার্স্ট অফ অল, লেটারে 150 শব্দ লেখার কারণ হচ্ছে বেসিক জিস্ট অফ দ্য লেটার হচ্ছে 150, অর্থাৎ আমাদের যে তিনটে প্যারাগ্রাফ রয়েছে, the three main paragraph, first stanza, second stanza and third stanza, সেইটাই হবে শুধু 150 শব্দের। তিনটে স্ট্যান্জার বাইরেও আমাদের আরো কিছু লিখতে হয়, ফর এক্সাম্পল the address of the sender and the address of the receiver of the letter, তাছাড়া আমাদের লিখতে হয় subject of the letter, তাছাড়া আমাদের courtesy জানাতে হয়। তো এরকম আমাদের প্রচুর এক্সট্রা জিনিস লিখতে হয় apart from the 3 paragraph of the letter। তো সেগুলো যদি তোমরা কাউন্ট করো দেখবে সেই কাউন্টিংটা, সেই ওয়ার্ডস গুলো কাউন্ট করে অলমোস্ট 50 ওয়ার্ডস হয়ে যায়, ইফ নট 50 at least 30 ওয়ার্ডস। সেই কারণেই আমাদের লেটারের জন্য 150 শব্দ দেওয়া রয়েছে। তো ইফ ইউ কাউন্ট অ্যাভারেজে দুটোই কিন্তু 200তে গিয়েই দাঁড়ায়। তো 150 শব্দ অনলি ফর স্ট্যান্জা। যাদের অনেকেরই এই ভুল ধারণাটা আছে, তারা একদম অ্যাড্রেসের শব্দ থেকে কাউন্টিং শুরু করো 150 words. That is an incorrect conception. You have to write 150 words only in the 3 consecutive paragraphs. Please keep this in mind whenever you're writing. Second thing হচ্ছে রিপোর্ট রাইটিং যখন করা হচ্ছে সেখানে কিন্তু আমাদের মেন একটাই প্যারাগ্রাফ হবে, প্রয়োজন অনুসারে আমাদের প্যারাগ্রাফ চেঞ্জ হয়, কিন্তু সাধারণত আমাদের মেইনলি মানে 3টে প্যারাগ্রাফ করি, বাট মেইনলি প্যারাগ্রাফই হয়, তার উপরে কোনো হেডিং, যে লিখছে তার নাম and date, এছাড়া কোনো অন্য ফরম্যাট নেই। We don't need to write the name of the sender, we don't need to write the name of the receiver because technically report writing এ সেরকম কিছু হয় না। সেই জন্য যেহেতু report writing এ directly প্যারাগ্রাফটাই মেইন ইস্যু ফরম্যাটে, এছাড়া আরো 2-3টে ইস্যু তো ডেফিনেটলি আছে, সেই জন্যই 200 শব্দ লেখা রয়েছে। বাট লেটারের ক্ষেত্রে কিন্তু মেইন 3টে প্যারাগ্রাফ ছাড়াও আরো অনেক এক্সট্রা লিখতে হয়, সেই জন্য এখানে 150 শব্দ লেখা রয়েছে। আশা করি আমি তোমাদের কাছে এটা ক্লিয়ার করতে পেরেছি। এবার তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে লেটার রাইটিং নেব না রিপোর্ট রাইটিং নেব। সেই প্রশ্নের উত্তরটা আমি এখন দেব না। আমরা যখন লেটার রাইটিং এর ক্লাস অ্যান্ড রিপোর্ট রাইটিং এর ক্লাস দুটোই করে ফেলবো, তারপরে আমি তোমাদের বোঝাবো কোনটা নেওয়া বেটার। ডেফিনেটলি আমি এর কোনো ডিপ্লোম্যাটিক উত্তর দেব না যে যেটা সুবিধা লাগে, যেটা সোজা লাগে সেটা নাও, না, উত্তরটা আমি দেব, বাট আই ওয়ান্ট টু গিভ ইউ দ্য answer in a rational way where I can explain you which one you should take and why. এখন আমি তোমাদের উত্তরটা দিলেও তার জাস্টিফিকেশনটা আমি দিতে পারবো না, কারণ তার জন্য এক্সপ্লেন করতে হবে, for which you need to attend the class. So সেই জন্যই বললাম আগে আমরা letter and report writing এর ক্লাস করে তারপরে I'll tell you the decision which is better to attend in the exam, letter writing or report writing. ওকে, সো এখানে আমাদের একটা লেখা লিখতে হচ্ছে। নেক্সট আমাদের আসছে একটা প্রেসি রাইটিং। ইচ রাইটিং ইজ অফ 50 মার্কস। সো নেক্সট আমাদের একটা প্রেসি রাইটিং হচ্ছে, অর্থাৎ একটা আমাদের প্যারাগ্রাফ দেওয়া হবে, একটা প্যাসেজ দেওয়া হবে, যেটা সামারি আমাদের লিখতে হবে। যেরকম ছোটবেলায় আই হোপ ইউ অল রিমেম্বার আমরা পোয়েমের সামারি লিখতাম। We often used to write the summary of a poem, not usually story, but usually summary of poem. So সেটাই আমাদের এখানে লিখতে হবে, but not of a poem. It can be an essay, it can be a paragraph, usually a paragraph, and আমাদেরকে সেটা সামারি বা জিস্ট লিখতে হবে। কিভাবে লিখবো, কত শব্দে লিখবো, সমস্ত কিছু ডিটেলসে ক্লাসে বলে দেওয়া হবে, এবং সেই ক্লাসগুলোই আমাদের করানো হবে 3.5 মাসে। ওকে, সো প্রেসি রাইটিং। নেক্সট we have composition.
Now what is exactly this composition? এই কম্পোজিশনের আন্ডারে আমাদের বেশ কিছু ক্যাটাগরি আছে, কিরকম? We can get essay here, we can get paragraph here. দেখো কম্পোজিশন মানে যে কোনো কিছু কম্পোজ করা। সাধারণত আমরা ভাবি শুধু এসে আর প্যারাগ্রাফই আসতে পারে, এর বাইরে কিছু হয় না। সরি, বাট এর বাইরেও কিছু হয়। ফর এক্সাম্পল স্টোরি রাইটিং, ডায়লগ রাইটিং আসে না বা ডায়লগ রাইটিং দেয়ও না, and that is not even a part of this at all. Biography, autobiography. Now a lot of people will think last 2 থেকে 3টে অপশন নিয়ে যে এগুলো তো গত বছরগুলোতে আসেনি, বাট ইউ নেভার নো, নেক্সট ইয়ারে আসতেই পারে বা কামিং ইয়ারে বা তোমাদের এই ইয়ারে চলে আসতেই পারে। Now let me explain you how and why. কম্পোজিশন মানে হচ্ছে কোনো কিছু ক্রিয়েট করা, কোনো কিছু কনস্ট্রাক্ট কম্পোজ করা, কোনো কিছু লেখা কম্পোজ করা। সো কোথাও হার্ড এন্ড ফাস্ট এরকম কোনো রুল লেখা নেই যে কম্পোজিশন মানে শুধুই এসে বা শুধুই প্যারাগ্রাফ, এটা কিন্তু কোথাও লেখা নেই। হ্যাঁ, লাস্ট বছরগুলোতে কি এসেছে সেখান থেকে ইউ ক্যান হ্যাভ অ্যান আইডিয়া যে কি আসতে পারে, বাট তার মানে কখনোই এটা নয় যে বাকি জিনিসগুলো আসতে পারে না। আসতেও পারে, নাও আসতে পারে, you never know. So it is always suggested to have a practice on all the parts of composition. Usually dialogue writing is not composition, কারণ dialogue writing এ clue দিয়ে দেওয়া হয় এবং সেটার উপরে depend করে আমাদের কিছু লিখতে হয়। So that is why it is not directly composition. Dialogue writing বা script writing, those are not direct composition, those are para composition. But these 5 things are direct composition: essay, paragraph, story writing, not only story writing, autobiography and biography. Well, next যেটা থাকে আর সব করেই 50 নম্বর করে, next থাকছে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। আচ্ছা, যেই কনসার্নড সাবজেক্টটা নেবে, যে বাংলায় পরীক্ষা মানে বাঙালি তারা বেঙ্গলি টু ইংলিশ নেবে, যারা নেপালি তারা নেপালি টু ইংলিশ নেবে, যার যেই মাদার টাং সেই মাদার টাং ওরিয়েন্টেড সাবজেক্ট চুজ করবে while you are going to choose, and you have to translate the given paragraph from your chosen subject to English. Bengali to English হবে, English to Bengali নয়, it's only from Bengali to English translation করতে হবে। So that is all we have under the syllabus of the mains descriptive paper. অর্থাৎ আমাদের মেন্সে শুধুই এই কটা জিনিসই রয়েছে। আর একবার শর্ট টার্মে দেখিয়ে দিচ্ছি। Translation from Bengali to English. We have composition, under which we can have essay or paragraph or biography or autobiography or story writing. Next we can have précis writing, and finally a letter writing or a report writing. So আমাদের টোটাল 4টে রাইটিং লিখতে হয়, each question carrying 50 marks. So automatically 50 into 4, that is 200 marks. তো আমাদের টোটাল 4টে রাইটিং লিখতে হবে 50 নম্বরের এক একটা, এবং টোটাল হচ্ছে 200 মার্কস। আশা করি আমাদের সিলেবাসের এই টোটাল ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে কি আছে কি নেই, কি অ্যাটেন্ড করতে হবে, এবং এটা কিন্তু আমাদের ডেসক্রিপটিভ পেপারের ফরম্যাট ফর এনি বেসিক কম্পিটিটিভ এক্সাম, নট অনলি ফর WBCS। তোমরা যদি পিএসসি দেখো, তোমরা যদি এসএসসি রিটেন পেপার দেখো, ইভেন ব্যাংকের পার্টিকুলার শুধু একটাই এক্সামিনেশন রয়েছে যেখানে আমাদের মেন্সের রিটেন পার্ট রয়েছে। ইউজুয়ালি ব্যাংকের 95% এক্সামিনেশনের সবকটাতেই I include all the bank examination, all the banking examination, for example IBPS, RRB, SBI, majority examination এ শুধু মেন্সে প্রিলিমস MCQ প্যাটার্নই থাকে, শুধু একটাই রয়েছে যেখানে আমাদের কিন্তু রিটেন পার্ট আসে, এবং সেখানেও কিন্তু আমাদের এই ফরম্যাটটাই ফলোড হয়। মানে এর বাইরে অন্য কোনো টপিক সাধারণত ইনক্লুড হয় না ফর এনি মেন্স ডেসক্রিপটিভ রিটেন পার্ট এক্সামিনেশন। সো তোমরা যেই পরীক্ষার জন্যই প্রিপেয়ার্ড হও না কেন, যদি তোমাদের সেই পরীক্ষার মেন্সে যদি ডেসক্রিপটিভ পেপার থাকে, so definitely this goes
is for you. Well, I can see Orkodip Dash here. Hi Orkodip, a very good evening. I'm really doing great. I hope তুমিও খুব ভালো আছো। এরকম একটা শীতের পরিস্থিতিতে আশা করি ভালোই সার্ভাইভ করছো। Well, that was all I had to say from the syllabus portion. এবার আমি তোমাদেরকে একটা বেসিক জিনিস একটু বলে দিতে চাই। I would like to ask all of you to note this down in your copy, যারা যারা ক্লাস করছো, কারণ এই এখন যেগুলো বলতে চলেছি এটা তোমাদের অনেকেরই খুব বেসিক কিছু কোয়েশ্চেন্স অ্যান্ড ডাউটস তৈরি হয় বা হতে পারে বা ভবিষ্যতে হবে। তো আমরা এত দিন ধরে কবিশ সার্ভাইভ করছে successfully in this competition field, so আমরা জানি যে আমাদের কাছে কি রকম questions আসতে চলেছে, what type of questions we are going to face, বা বিগত বছরগুলিতে কি কি questions আমরা ফেস করে এসেছি from students regarding descriptive paper। তো সেরকমই বেশ কিছু খুব ফেমাস questions তোমাদের জিজ্ঞাসা করার আগেই আমরাই তো সেটা সলভ করে দিচ্ছি। কয়েকটা বেসিক জিনিস একটু মাথায় রাখতে হবে যখনই কোনো ডেসক্রিপটিভ পেপার তোমরা আনসার করছো, সলভ করছো, লিখছো, whatever, these basic things should be kept in mind always and always. First of all, when you're getting your question and answer paper, please make this note down. You have to draw the margin on your own hand. খাতা মুড়ে লিখলাম, বর্ডার করা আছে, দেওয়া আছে, মনে হচ্ছে দাগ দেওয়া, নাথিং। দেওয়া থাকুক না দেওয়া থাকুক, যাই হোক না কেন, ইউ হ্যাভ টু ড্র ইয়োর ওন মার্জিন। প্রথমেই বলে রাখি যে কটা জিনিস আমি এখন বলছি, দিস আর দ্য ভেরি বেসিক টিপস অ্যান্ড ট্রিক্স রিগার্ডিং ফরম্যাট or better to say an ethical writing. Sorry. একটা ফরম্যাট, একটা যে কোনো লেখার, মেন্সের যে কোনো লেখার একটা ফরম্যাট হয়, একটা এথিক্যাল রাইটিং প্রসিডিওর হয়, তার কিছু ভেরি বেসিক রুলস এন্ড রেগুলেশন থাকে, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। সো দিস আর দ্য ভেরি বেসিক রুলস দ্যাট ইউ শুড ফলো while you are answering any descriptive written question. First of all, you need to draw margin. Secondly, যে কোনো প্রশ্নই তুমি উত্তর দাও না কেন, তার মার্কস তো ডেফিনেটলি লেখা থাকে প্রশ্নের পাশে, ওয়ার্ড লিমিট মেনশন করা থাকে ইউজুয়ালি। যদি কখনো মেনশন না করা থাকে সেই ক্ষেত্রে বলে দিচ্ছি ডেফিনেটলি থাকবে। স্টিল যদি মেনশন না করা থাকে বা ইফ ইউ আর কনফিউজড কত সংখ্যক শব্দে লিখবো, তার জন্য বলে দিচ্ছি ইউ হ্যাভ টু রাইট ইট উইদিন 200 to 250 words, and please start practicing this from today, not directly in the examination hall. কারণ বড় বড় অভিনেতা অভিনেত্রীরাও কিন্তু মঞ্চে উঠে বা ক্যামেরার সামনে পারে না এক চান্সেই সবকিছু মাতিয়ে ফেলার। they also need practice, they also need precision, they also need regular training, regular practice. তো আমরা তো সেখানে তুচ্ছ মানবী। so please start practice from today. so আমাদের যখনই কোনো written part আমরা attend করছি, please make this a rule that we have to write it within 200 to 250 words, not less than 200, not more than 250 words. All right, next খুব কামিং একটা কোয়েশ্চেন যে ম্যাম বা স্যার আমাদের ফরম্যাটের জন্য কত নাম্বার ধরা থাকে, কত নাম্বার আমরা পেতে পারি যদি এথিক্যালি ফরম্যাট ওয়াইজ কারেক্ট হই। যখন তোমরা লেটার লিখছো, রিপোর্ট লিখছো, যেটাই লেখো না কেন, শুধু পার্টিকুলার কম্পোজিশনের ফরম্যাটটা যদি কারেক্ট করো, কম্পোজিশনের ফরম্যাটটা যদি কারেক্ট করো, আবারও বলছি শুধুমাত্র মেন লেটারটা, শুধুমাত্র মেন রিপোর্টটা, you will get 7 to 8 marks only for the format. 7 to 8 marks only for the format. And যদি এথিক্যালি তোমার লেখাটা কারেক্ট হয়, উইথ প্রপার মার্জিন, প্রপার স্পেসিং, প্রপারলি কার আন্ডারে তুমি লিখছো, কমার আন্ডার থেকে শুরু করেছো না ফুল স্টপের আন্ডারে দিয়ে শুরু করেছো, প্রপার জায়গায় প্রপার পাংচুয়েশন মার্কস দেওয়া, যদি এথিক্যালি তোমার লেখাটা কারেক্ট হয়, then you are going to get extra 2 to 3 marks additional. I'm writing this for you যাতে তোমরা এগুলো লিখে নাও এবং কোনোদিনও ভুলে না যাও। Additional 2 to 3 marks
for correct, ethical or official way of writing. সো আমাদের হাতে কিন্তু বেসিক 10 নাম্বার রয়েছে শুধুমাত্র ফরম্যাট ওয়াইজ, শুধুমাত্র বেসিক রাইটিং ওয়াইজ। গ্রামারের জন্য তো আলাদা জিনিস রয়েছে। ভুল তুমি যদি কারেক্ট গ্রামার লেখো এক্সট্রা মার্কিং পাওয়ার তো জায়গা নেই, কিন্তু তুমি যদি ভুল গ্রামার করো নেগেটিভ মার্কিং হবে। ভেরি সিম্পল। আর স্পেলিং মিস্টেক করা যাবে না। আচ্ছা, নেক্সট আরেকটা জিনিস একটু বলে রাখি সবাইকে, প্লিজ মেক দিস annotation, প্লিজ মেক দিস আ connotation। অনেকেই তোমরা জিজ্ঞাসা করো যে ম্যাম স্পেলিং মিস্টেক হলে কত মার্কস কাটা হবে। there is no such particular rule যে 4টে স্পেলিং করলে মিস্টেক করলে 1 নম্বর কাটা হবে না, একটা স্পেলিং করলে 1 নম্বর কাটা হবে। officially no such instruction is given or written, neither to everyone nor to the teachers। so সেখানে আমি তোমাদের পার্টিকুলারলি বলবো এইটা মাথায় রেখে এগো। এটা আমার পার্সোনাল সাজেশন, আবারও বলছি নট অ্যান অফিসিয়াল সাজেশন যে একটা স্পেলিং ভুল করলে 1 নম্বর কাটা যাবে। এইটা মাথায় রেখে যদি এগো তাহলে তোমাদের প্র্যাকটিসটা অনেক বেশি প্রিসাইজ হবে, অনেক বেশি পারফেক্ট হবে। যদি এইটা মাথায় রেখে এগো যে না 2-3টে কি 4টে স্পেলিং ভুল করলে 1 নম্বর কাটা যাবে, এতে কিন্তু প্র্যাকটিসে একটা গাফিলতি চলে আসবে। সো এইটা কিন্তু কখনোই করা যাবে না। আবারও বলছি পার্টিকুলারলি কোনো ইনস্ট্রাকশন নেই ঠিকই, তার মানে এটাও নয় যে আমরা লাগাম ছাড়া ভাবে ভুলভাল স্পেলিং লিখবো। আর স্পেলিং এ কিন্তু অনেক নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। কেউ একটা স্পেলিং এর জন্য 1 নম্বর কাটতে পারে, কেউ 4টে, ইউজুয়ালি 4টে ওভার হয়ে গেলে 1-এর বেশি নাম্বার কাটতে হয়। দ্যাট ইজ দ্য ইউনিভার্সাল ইনস্ট্রাকশন। বাট পার্টিকুলারলি এক্সাম টু এক্সাম ডিপেন্ড করে যে কোথাও একটা স্পেলিং এও 1টা মার্ক কাটা যেতে পারে, কোথাও 4টে স্পেলিং এর জন্য 1টা মার্কস হতে পারে, বাট নট মোর দেন 4। 4টে স্পেলিং এর বেশি যদি স্পেলিং মিস্টেক হয় তখন সেটা মোর দেন 1 মার্ক উইল বি ডিডাক্টেড। প্লিজ কিপ দিস আ মাইন্ড। আচ্ছা, নেক্সট জিনিস যেটা বলার, আমি তোমাদের লাস্ট অ্যাডিশনাল পয়েন্ট অফ ভিউ বলেছি। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট থিং, please give a single strike, not double or multiple strike. Only single strike, please. Only single strike. একবার দেখিয়ে দিচ্ছি, আমি জানি ছোটবেলায় তোমরা সবাই জানো কিন্তু কেউ ফলো করো। ফর এক্সাম্পল ধরো লিখলে ফর, সেটা হতো ফ্রম। তো ধরো এই ফর শব্দটা ভুল লিখেছো, অনেকে কি করে এরম করে, অনেকে এরকম করে, এগুলো কোনোটাই হবে না, মার্কস কাটা যাবে। জাস্ট রাইট দ্য ওয়ার্ড ফর, যেটা লিখেছো ভুল করে লিখে ফেলেছো, একটা সিঙ্গল স্ট্রাইক, ম্যাক্সিমাম ডাবল স্ট্রাইক, বাট আমি সাজেস্ট করবো সিঙ্গল স্ট্রাইক। তার বেশি এরকম মানে খাতাটা এরকম গুটলি পাকানোর জায়গা নয়। গুটলি পাকাতে হলে নিজের বাড়ির দেওয়ালে করো, বাট নট ইন ইউর এক্সাম কপি। প্লিজ ডোন্ট মেক ইট লুক nasty. This thing looks very nasty. যদি ভুল করে কিছু লিখে থাকো প্লিজ অনলি গিভ সিঙ্গল স্ট্রাইক, ম্যাক্সিমাম ডাবল স্ট্রাইক যদি মনে হয় যে না মানে শব্দটা কেটেছি সেটা ভালো বোঝা যাচ্ছে না, ইউ ক্যান গিভ ডাবল স্ট্রাইক, বাট প্লিজ নট মোর দ্যান দ্যাট। ওকে, আচ্ছা, নেক্সট থিং দ্যাট ইউ শুড কিপ ইন মাইন্ড, দেখো এরকম টিপস এন্ড ট্রিক্স কিন্তু প্রচুর আছে। দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য টিপস এন্ড ট্রিক্স, এরকম প্রচুর আছে। আমরা বেসিক টিপস এন্ড ট্রিক্স গুলো আজকে ডিসকাস করছি। আমি তোমাদের বেসিক গুলো বলে দিচ্ছি বিকজ আই ওয়ান্ট ইউ পিপল টু স্টার্ট প্র্যাকটিসিং ফ্রম টুডে। যত ক্লাস এগোতে থাকবে পার্টিকুলারলি টপিক ওয়াইজ তত বেশি করে এরকম পার্টিকুলার টিপস এন্ড ট্রিক্স আসবে। আমার বক্তব্য হচ্ছে আমরা বেসিক লিখবো, সিম্পল লিখবো, আহামরি কঠিন মানে হাই ফাই কিছু লিখছি না। যারা লিখতে পারো ডেফিনেটলি ওয়েলকাম, যারা লিখতে পারছো না আমি তাদেরকে এমন ট্রিক্স বলতে চাই, আমি চাই তারা যেন এটা প্র্যাকটিস করো যে সিম্পল ভাষাতে আমরা যেন ক্র্যাক করে ফেলতে পারি, অ্যান্ড ডেফিনেটলি এট ওয়ান চান্স। তো সেই জন্য কিন্তু এই ট্রিক্স গুলো ফলো করাটা অসম্ভব জরুরি একটি জিনিস। I can see a new student knocking here, the lost king. I don't want you to get lost. I really want you to get the crown on your head, and I hope the lost king Orkodip তোমরা ফলো করছো এবং বুঝতে পারছো। ওকে,
নেক্সট জিনিস, প্লিজ কিপ দিস ইন মাইন্ড, ডেট অফ এক্সামিনেশন। আচ্ছা, ডেট অফ এক্সাম কোথায় দেবে? খাতার উপরে? না, এটা কেন লিখলাম? ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল পয়েন্ট। রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে, লেটার রাইটিং এর ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে কিন্তু আমাদের ডেট মেনশন করতে হয়। যখন আমরা পার্টিকুলারলি রাইটিং প্র্যাকটিস করব তখন আমি ডেফিনেটলি ইন ডিটেলস এই ফরম্যাট গুলো ডিসকাস করে দেব, বাট এখন খুব বেসিক একটা জেনারেল জিনিস বলছি। যখনই তোমরা কোনো বেসিক রাইটিং লিখছো, বেসিক কোনো বেসিক কোনো রাইটিং এর ডেট লেখার দরকার আছে, I have seen students often asking this, যে আমরা কোন ডেটটা লিখবো, যেদিন এক্সাম দিচ্ছি সেদিনের ডেট লিখবো কি? হ্যাঁ, ডেফিনেটলি লিখতে পারো, বাট প্লিজ কিপ দিস ইন মাইন্ড, টপিকটা ভালো করে পড়ে নিয়েছো। ফর এক্সাম্পল, একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরো সেখানে বলা আছে, রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হার অন ক্রিসমাস। ঠিক আছে, এবার ধরো তোমার পরীক্ষা হচ্ছে, জাস্ট কথার কথা বলছি, পরীক্ষা হচ্ছে 5th জানুয়ারি বা 5th ফেব্রুয়ারি। কোনো মানুষ সাধারণত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে কোনো মানুষকে বা কোনো বন্ধুকে ইনভিটেশন করে না ক্রিসমাসের জন্য। সে যদি অনেক দূরেও থাকে, অ্যাটলিস্ট ক্রিসমাসের জন্য জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তাকে বলবে না বা ইনভাইট করবে না। এবার ধরো লেটারে লিখে দেওয়া থাকলো লং ডিস্টেন্স ফ্রেন্ড। প্লিজ মনে রাখবে, যখনই কোনো কোয়েশ্চেন অ্যাটেন্ড করবে, এটা সমস্ত পরীক্ষার জন্য বলছি, সমস্ত সাবজেক্টের জন্য বলছি, কোয়েশ্চেনের মধ্যে অনেক ইম্পর্টেন্ট ফ্রেজ থাকে যেগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে করতে হয়। ঠিক যেরকম করে তুমি নিজের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যেরকম খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করো, এই তুই ওদিন তোকে দেখলাম, মনে হলো তুই কোথায় গেছিলিস, কার সঙ্গে গেছিলিস, তার থেকেও অনেক বেশি খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নটা পড়া উচিত। Think that the question given in your paper is your partner, whom you have to ask everything, about whom you have to notice everything in perfect minute details. এটা করতেই হয়, make it a habit. শুধু মেয়েরা নয়, ফিমেলরাই শুধু নয়, মেল মেম্বারসদেরও কিন্তু এটা ডেফিনেট হ্যাবিট করতেই হবে, ইটস ম্যান্ডেটরি। এনিওয়েজ, তো কোয়েশ্চেনে যদি কোনো ফ্রেজ দেওয়া থাকে, প্লিজ নোটিস দ্য ফ্রেজ in the given question, phrase of questions বা phrases of question। অর্থাৎ প্রশ্নের মধ্যে যদি কোনো ফ্রেজ দিয়ে দেওয়া থাকে, ফর এক্সাম্পল লং ডিস্টেন্ট ফ্রেন্ড, এরকম ধরনের কথা যদি দিয়ে দেওয়া থাকে, প্লিজ নক দোজ ফ্রেজেস, ওইটাকে একদম লক করে নাও মাথার মধ্যে, তারপরে ভাবো যে তুমি কিরকম ডেট লিখবে। যদি তোমাকে কেউ বলে দেয় যে ইনভাইট আ ফ্রেন্ড ফর ক্রিসমাস, প্লিজ ডোন্ট রাইট দ্য ডেট, তুমি যেই ডেটে লেটারটা লিখছো অ্যাজ 5th জানুয়ারি। যদি 5th জানুয়ারি তোমার মেন্স এক্সাম হয়, তো তুমি তখন মনে করলে, না শ্বেতা ম্যাম তো বলেছে এক্সামিনেশনের ডেট লিখতে, তাই আমি 5th জানুয়ারি লিখে দিই। নো, write the date of the exam which can come to any relevance, which can be related to the writing. তুমি সেখানে 5th অগস্ট লিখতে পারো, অ্যাটলিস্ট মানে ম্যাক্সিমাম অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর বা 5th নভেম্বর তো লিখতেই পারো, 5th ডিসেম্বর লিখতেই পারো, বাট jan ফেব না। তো 6 মাসের আগে তো নয়। আর যদি কোনো এরকম ডেট রেলেভেন্স, সিজন রেলেভেন্স, মান্থ রেলেভেন্স যদি না থাকে, তাহলে তোমরা যে কোনো ডেট দিতে পারো, বাট আমি পার্সোনালি সাজেস্ট করবো গিভ দ্য এক্সামিনেশন অফ দ্য ডেট, গিভ দ্য ডেট অফ দ্য এক্সামিনেশন বললাম। আর একবার জিনিসটা রিপিট করছি, যাদের এটা নিয়ে কনফিউশন আছে তাদের জন্য, যখনই কোনো কোয়েশ্চেনের টপিক দেখবে ইনভাইটিং বা সেলিব্রেটিং বা কোনো ওকেশন বা এমন কোনো ইনসিডেন্ট যেটা কোনো মান্থ সেন্ট্রিক, কোনো মান্থের বিষয় রয়েছে, ধরো কোনো বার্থডে বা কোনো পার্টিকুলার ওকেশন, এরকম কোনো বিষয় যদি টপিকে দেওয়া থাকে বা ডেট সেন্ট্রিক কোনো বিষয় যদি টপিকে দেওয়া থাকে, যখন তোমরা রিপোর্ট বা লেটার এরকম কিছু দেখছো, তখন সেখানে ডেটটা সেই ইনসিডেন্ট রিলেটেড ডেট দেবে। সেটা পরীক্ষার দিনের ডেটের সাথে ম্যাচ করতেও পারে, নাও করতে পারে, দ্যাট ডাজন্ট কাউন্ট। আর যদি টপিকে সে কোনো পার্টিকুলার মান্থ বা ডেট না দেওয়া থাকে, then you are allowed to give any date, but it is my personal suggestion as a teacher that it is always safe to give the date of the examination, because it proves your authenticity.
অর্থাৎ তুমি লেটার মানে আমাদের ডেট দেওয়ার কারণ কি, আমরা যে দিন যখন লেটার লিখছি আমরা তখনই ডেট এন্ড টাইম লিখি, তাই তো? ইউজুয়ালি যে কোনো কম্পোজিশন, নট নেসেসারিলি লেটার, যে কোনো কম্পোজিশন যখন আমরা যেদিন লিখছি যখন লিখছি তার ডেট এন্ড টাইমটাই দিই। সো এটা আমাদের অথেন্টিসিটি প্রুফ করে যখন লিখছি যে উই আর গিভিং দ্য এক্সাক্ট ডেট বা এক্সাক্ট টাইম when we are writing. আশা করি এই জিনিসটা সকলের জন্য আমি ক্লিয়ার করতে পেরেছি। স্টিল ইফ ইউ হ্যাভ এনি ডাউট ইউ ক্যান রাইট ডাউন ইন আওয়ার লাইভ চ্যাট সেকশন বা ইন আওয়ার কমেন্ট সেকশন। আমাদের নেক্সট ক্লাসে এসে আমি আবার ফার্দার সেগুলোকে ক্লিয়ার করে দেবো। ওয়েল, লস্ট কিং ইজ সেইং দ্যাট হি ইজ সিঙ্গেল, বাট ডেফিনেটলি আই উইল আস্ক হিম বা পিপল লাইক লস্ট কিং যে হ্যাঁ ডেফিনেটলি গেট প্রিপেয়ার্ড ফর ইউর ফিউচার ডেজ, যার জন্য ইউনিট অবজারভেশন, সেটা প্রশ্নপত্রেই হোক বা রিয়েল লাইফ মানুষের জন্যই হোক, ইট ইজ হাইলি রিকোয়ার্ড। না হলে এরকম লস্টই থাকতে হবে, খুঁজে পাওয়া যাবে না। Well, that's all I had to share from my end. That's all for today as well. আশা করি সকলের ক্লাস ভালো লেগেছে। কেমন লেগেছে আরো কোনো ফিডব্যাক যদি দেওয়ার থাকে বা তোমাদের থেকে তোমাদের যদি কোনো সাজেশন থাকে দেওয়ার, please come up with your suggestion, your questions, your advice in our comment section. Kavish is always welcome for any kind of any suggestion, and definitely তোমাদের যদি অন্য কোনো requirement বা query থাকে, please come up with your questions. Well, that's all for today. দেখা হচ্ছে খুব শীঘ্রই আমাদের next ক্লাসে, and the entire routine of the course of all the subjects will be provided very soon in the Telegram channel. So keep following Telegram channel and keep following Kavish IAS and Kavish WBCS, converting possibilities into reality. Thank you everyone for joining the class. দেখা হচ্ছে next class. Bye. Good night.